এই অবস্থায় কি করা উচিত বলে মনে হয়? দেখুন, সবথেকে বড় কথা, ইউক্রেনের উত্তেজনা আজ থেকে নয়, কয়েক মাস ধরে চলছে। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি ইলেকশন মোডে আছেন, তার বাইরে তিনি যাচ্ছেন না। তা ভারতবর্ষে প্রধানমন্ত্রী শুধু ইলেকশনেই ব্যস্ত। পৃথিবীর অন্যান্য দেশে ভারতীয়দের কি হাল, তারা কেমন আছে, তার সময় কই ভাবার। তার তো জনতাকে মোহিত করে ইউপিতে বিজেপিকে জেতানোর তাগিদ বেশি। কটা ছাত্র ইউক্রেনে পড়ে আছে, তার জন্য তো মাথা ব্যথা করার সময় নেই তার। আজকে যখন দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেনের বর্ডারে ব্যাপক পরিমাণ ফৌজ মোতায়েন করেছে, আমাদের তো বিমানের অভাব ছিল না, তাদেরকে নিয়ে আসলে অসুবিধা কী ছিল? অবস্থা শান্ত হলে, অবস্থা নর্মাল হলে আবার পাঠিয়ে দিত, অসুবিধা কী ছিল? আজ রাশিয়া যে আক্রমণটা শুরু করলো, এতে ওখানকার ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা। এই মুহূর্তে ভারত সরকার উচিত, রাশিয়া আমাদের বন্ধু দেশ, তার সঙ্গে কথা বলে অন্তত যেখানে যেখানে ছাত্ররা আছে, ভারতীয় ছাত্রছাত্রীরা, তাদেরকে তুরন্ত রেস্কিউ করা দরকার, ওখান থেকে বার করে আনা দরকার। কারণ ইউক্রেন ধুলোর মতন উড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। হতে হবে কালকের মধ্যে ইউক্রেন যা দখল হয়ে গেছে, জানি না কতক্ষণের মধ্যে দখল হবে। কারণ রাশিয়ার কাছে হাতির সঙ্গে মশাল লড়াই। রাশিয়া যদি হাতি হয়, ইউক্রেন একটা মশা, তা হাতির সঙ্গে মশাল লড়াই, মশা কতক্ষণ টিকবে, সেটা মাথায় রেখে ভারত সরকারের তৎপর হওয়া উচিত ছিল। ওই তৎপরতা, ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলেকশন মোডে আছেন, নির্বাচনী তৎপরতা আছে তার, বাকি কোনো তৎপরতা নেই। তাই আমাদের দাবি, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভারত সরকার উদ্ধার করুক যত দ্রুত সম্ভব। যদি দেখুন, কিছু তো একটা হবে। আমেরিকা তাদেরও স্টেক আছে, রাশিয়া তারও স্টেক আছে। রাশিয়ায় গণতন্ত্র নাই, রাশিয়া সরকার তাদের মতন করে সিদ্ধান্ত নিয়েছে, হচ্ছে। রাশিয়া চীন এই একটা শক্তি ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। ফলে আমেরিকা এবং ন্যাটো, এই যে শক্তিটা, ইউরোপিয়ান দেশগুলো এবং আমেরিকা মিলে রাশিয়ার এই প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে তো রুখবার চেষ্টা করবেই বলে মনে হয়। নাহলে আগামী দিনে গোটা ইউরোপ থ্রেটেন্ড হয়ে যাচ্ছে, গোটা ইউরোপে বিপদ বাড়ছে। তাহলে ইউরোপকে ভাবতে হবে, আমেরিকাকে ভাবতে হবে। কেন? ন্যাটো তার সবথেকে বড় শক্তি। ন্যাটো যদি তার হাতের বাইরে চলে যায়, আমেরিকা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমেরিকারও তাগিদ আছে ন্যাটো দেশগুলোকে সংঘবদ্ধ রাখা। ন্যাটো দেশগুলো মূলত আমেরিকার শক্তিতেই চলে। তা তাদেরও কিছু ভাবার হয়তো প্রয়োজন আছে। হয়তো তাড়াতাড়ি করে ইউক্রেন দখল করে রাশিয়া বলে দিতে পারে, আমরা যুদ্ধবিরতি করে দিলাম, করতে পারে এরকম। আমার মনে হয় সেটাই করবে, খুব দ্রুত ইউক্রেন দখল করে করবে যুদ্ধবিরতি। কারণ ইউক্রেনের মতন রাষ্ট্রের প্রতিরোধ করার ক্ষমতা নেই। তাই দ্রুত, মানে আমেরিকা এবং ন্যাটো দেশগুলো আলোচনা করতে হতে যে সময় লাগছে, তার মধ্যে ইউক্রেন দখল করে, যাকে বলে ব্লিচ ক্রিক স্পিডে ইউক্রেন দখল করে রাশিয়া বলতে পারে যুদ্ধবিরতি করে দিলাম, এবার বলো কী আলোচনা দরকার। ততক্ষণে তার নিজের তাবেদার কোনো লোককে ক্ষমতায় বসিয়ে দিল, সে বলবে কোনো অসুবিধা নেই তো আমাদের, আমরা স্বাধীন দেশ, আমরা তো ভালো আছি। তখন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল যে সংস্থা, মানে আমেরিকা, তারা বলবে, তাদেরও তার কিছু করার থাকবে না। সঙ্গে সঙ্গে চীন তাকে স্বীকৃতি দেবে। রাশিয়া ওখানটায় ইউক্রেনে তার নিজের মনের মতন কাউকে প্রতিষ্ঠিত করবে, যার নেতৃত্বে সরকার গঠন হবে। হলো, সঙ্গে সঙ্গে সেই সরকারকে স্বীকৃতি দেবে কে? চীন। তারপরে কে? পাকিস্তান। ফলে এই ব্যবস্থা তো তৈরি। আমার এটা নিজের অনুমান, আমি জানি না। আন্তর্জাতিক বাতাবরণে খুব দ্রুত ইউক্রেনের যুদ্ধ শেষ হবে এবং তারপরে রাশিয়া বলবে, আমরা যুদ্ধ খতম করলাম, আমাদের কাজ শেষ, সরকার বসে গেছে, আর তো কারো কিছু বলার নেই সেখানটায়। সরকার যদি নিজে বলে আমার সঙ্গে রাশিয়ার কোনো সংঘাত নেই, তাহলে বাইরের দেশ কী করবে? ফটাফট তাদেরকে স্বীকৃতি দিবে। পাকিস্তান গেছে, ইমরান গেছে, তাকে একটু টুপি টাপা দিবে, সে স্বীকৃতি দেবে। চীন তো দেওয়ার জন্য বসে আছে, ব্যাস গল্প শেষ। কোথায়? দেখুন, সব জায়গাতে সময়ের অপেক্ষা, কারণ ওরা ওদের ধারণা লুট করবে, সেই জন্য সময়ের অপেক্ষা। সময় লুট করার টাইম তো 27 তারিখ, 27 তারিখে লুট হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলেছি যে নির্বাচন শান্তিপূর্ণ করার ব্যবস্থা করা হোক। তারা বলেছে নির্বাচন শান্তিপূর্ণ করা হবে, তাদের মন্ত্রীদের ভাষণও শুনছি। তাই লুট করতে আসলে লুট হবে, যদি মানুষ রুখতে পারে তো রুখবে,
আমরা রুখতে পারলে রুখবো, নাহলে লুট হবে। লুট করার মধ্যে কৃতিত্ব কী আছে আমার জানা নাই। যদি তাই হয় তাহলে খোলামেলা নির্বাচন করলেই তো পারে। 27 তারিখে কিন্তু প্রতিরোধ হবে, এটুকু বলে রাখলাম। আজকে আমাদের কি করা, ওখানে নীলরতন আড্ডোর ওয়ার্ড ওটা, 7 নম্বর ওয়ার্ডে ওখানে নীলরতন আড্ডোর ওয়ার্ড ওটা, আমাদের মিছিল ওই ওয়ার্ড দিয়ে যাচ্ছে। নীলরতন তো মিছিল করতে ঢুকে পড়ছে, তা আমরা কি আমাদের বার করে দিলাম মিছিল থেকে? আমরা তো মিছিলে ঢুকতে দিন, আমরা বললাম ভাই আমাদের মিছিলের পর তোমরা যা করো করো। সে নীলরতন ঢুকে পড়ল, নীলরতনের সঙ্গে কংগ্রেসের লোকের চেনা জানা আছে, কী করবো আমরা এখানটায়? ওখানটায় তৃণমূল দাঁড়িয়েছে, কংগ্রেসের প্রার্থী ছিল, সে প্রত্যাহার করে নিয়েছে তৃণমূলের ভয়। নীলরতন আড্ডো নির্দল হয়ে আছে। আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলকে হারাতে কোনো শক্তি যদি যেতে আমরা খুশি হব। আজকের প্রচারের মধ্যে দেখুন, বহরমপুরবাসী তারা কাকে জেতাবে কাকে হারাবে সেটা বহরমপুরবাসীর নিজের সিদ্ধান্ত। তবে বহরমপুরবাসী এটা চাইছে যে নির্বাচনকে যেন গণ উৎসবের স্বীকৃতি দিয়ে এই শহরের বরাবরের যে ঐতিহ্য, নির্বাচনের ঐতিহ্য, আজ পর্যন্ত বহরমপুর এই পারসেপশন থেকে পুলিশ তো বার হতে পারেনি। কেন বার হতে পারে? তার কারণ পুলিশ তল্পি বাহকের কাজ করে, তাই মানুষের সন্দেহ বাড়ে। তো সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানকে সামনে রেখে তদন্তটা করলেই ঝামেলা মিটে যায়। যদি সরকারে কোনো দুর্বলতা না থাকে, যদি প্রশাসনে কোনো দুর্বলতা না থাকে, তাহলে বিচারকের তত্ত্বাবধানে একটা তদন্ত করতে অসুবিধাটা কোথায়? আমাকে এই প্রশ্নটা হান্ট করছে। এটাই বহরমপুরের মানুষের দাবি, সেটা তাদের হাবে ভাবে আমরা বুঝতে পারছি। এরপরে যদি সরকার মনে করে আমরা পুলিশ না হবো, গুন্ডা না হবো, অস্ত্র হাতে বুথে যাব, মারামারি করব, সাধারণ মানুষ তো লড়তে পারবে না। আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে যাতে, তার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো আমরা। এখানে কোনো ভুল নাই। মনে হচ্ছে চাই যে বহরমপুরের বরাবর বলছি তো, বরাবর আমরা দেখেছি এই শহরের নির্বাচনে একটা উৎসবের চেহারা নেয়। সবাই সবাইকে চেনে। এখানকার তৃণমূল তারা তো সে কংগ্রেস থেকে গেছে রে ভাই, সবাই সবাইকে চেনে। তারপরে যদি মনে হয় যে না মারামারি করতে হবে, তাদের যদি মনে হয় করবে, প্রশাসন আছে, প্রশাসন দেখবে, মানুষ দেখবে, আমরা দেখবো, সবাই মিলে প্রতিবাদ করব। প্রশাসন যদি তৃণমূলের সঙ্গে একসঙ্গে লুট করতে যায়, করবে। পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে। একটা পৌরসভার ভোট তো শেষ কথা বলবে না। এর আগে লুট করতে গিয়ে মমতা ব্যানার্জি 18টা এমপি বিজেপির বাড়িতে পৌঁছে দিয়েছিল। লুট হবে আগামী দিনে লোকসভাতে, এই মমতা ব্যানার্জির ঝোলা খালি হবে, পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি তো লুট করবে, মমতা ব্যানার্জির 2024-এর ঝোলা খালি হবে, বাংলা কথা একদম। সাধারণ মানুষ চায় না, আর এটা একটা রেকর্ড হবে, বাংলার রেকর্ড, যে রাত্রি 2টোর সময় বাজেট ভাষণ হচ্ছে। এটা আরেকটা রেকর্ড হবে বাংলায়। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে আরেকটা সার্কাস এই পশ্চিমবঙ্গের বিধানসভায় হচ্ছে, যেখানে রাত্রি 2টোর সময় বিনা কারণে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বিশ্বযুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়, রাত্রি 2টো মানায়। কিন্তু কী কারণে রাত 2টোই সেটা আমাদের জানা নাই। তবে রাজ্যপাল তারও ঘুম ভাঙবে, নেতা মন্ত্রীগণ তাদেরও ঘুম যাবে, বিধায়কগণ তাদেরও ঘুম যাবে, সাংবাদিক তাদেরও ঘুমের 12টা বাজবে, এটুকু বলতে পারি। ফলাফল ঘুমের 12টা বাজবে, বাকি কিছুই হবে না। শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিপূর্ণ। আরে আমরা তো কিছুই নাই, আমাদের তো সারা সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ করানো। আমাদের কিছুই তো নাই, সারা পশ্চিমবঙ্গে না এমএলএ, না পৌরসভা, না পঞ্চায়েত, কিছুই নাই। তারপরেও কেন কংগ্রেসকে তো ভয় আমার মাথায় ঢুকছে না। কোনো সংগঠনই তো আমাদের চুরমার হয়ে গেছে, গোটা কংগ্রেস দলটাই তৃণমূলে চলে গেছে, তারপরেও কংগ্রেসের ভয় যাচ্ছে না ওদের, তারপরেও তৃণমূলের মন থেকে কংগ্রেসের ভয় যাচ্ছে না। এটা আমার কাছে অবাক লাগছে। কংগ্রেসের এত দুশ্চিন্তা কিসের? কংগ্রেসে ভোট চেয়েছে, ভোট চেয়ে তো অপরাধ নয়। আমরা বিধানসভাতে ভোট চেয়েছিলাম, হেরেছি, তাই তো আমরা কারোর বিরুদ্ধে কিছু বলছি না, হেরেছি। কিন্তু বিধানসভাতে মানুষ ভোট দিতে পেরেছে, তাই আমরা লুটের ভোট বলতে পারছি না, বলিও নি। আজকে তো বলবো লুটের ভোট। এই লুটের ভোট যখন বাংলায় প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রের এমনই খিদে মানুষের মধ্যে, গণতন্ত্রের খিদেতে মানুষ এই মমতা ব্যানার্জি বিরোধিতা করবে। তার জন্য আগামী দিনে বিজেপির সুবিধা হলে হতে পারে, যেমন গতবার সুবিধা হয়েছিল। পঞ্চায়েত ভোট লুট হয়েছিল, লোকসভায় 18টা আসন বিজেপি পেয়েছিল। তো বিজেপির সুবিধা করে দেওয়ার জন্যে যদি তৃণমূল মনে করে এটাই সব থেকে
সহজ উপায় তাহলে করতে পারে, চেষ্টা করবে। আবার বলছি, আমরা আপ্রাণ আপ্রাণ সেই লুটতরাজকে রুখবার জন্য চেষ্টা করবই করব। ওটা যে আমরা প্রথম দিন থেকে বলছি, আনিসের বাবার যিনি বলছেন, আনিস খানের বাবার সঙ্গে সহমত পোষণ করে, যে ঘটনার পিছনে মোটিভ কী আছে। একটা খুন হলো, তার পিছনে তো মোটিভ থাকবে, সেই মোটিভটা কি স্পষ্ট হচ্ছে না। সবাইকে বাদ দিয়ে একটা সিভিককে, একটা ওই হোমগার্ডকে অ্যারেস্ট করা হলো। একটা সিভিক, একটা হোমগার্ডের কী ক্ষমতা আছে? তার তো ক্ষমতাই নাই নিজে নিজে গিয়ে কোথাও অ্যারেস্ট করা। তাকে তো কোনো অফিসারের পিছন পিছন যেতে হবে। তো সে অফিসারটা কে ছিল, কেন গেল, কি ঘটলো, এত সময় লাগছে কেন? গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে এখানে একটা লুকোচুরির খেলা চলছে। এই লুকোচুরির খেলাটা কিন্তু মানুষের মধ্যে মমতা ব্যানার্জির প্রতি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আরও বেশি সন্দেহের উদ্রেক করছে। এবং একটা জিনিস মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা হ্যায়, যা বলা হচ্ছে সেটা সবটা নয়। আজকে হোমগার্ডের পরিবার, সিভিকের পরিবার, তারাও সিবিআই তদন্ত চাইছে। এই দুটো ছেলে গেল কি করে, কার কথায় গেল, তারা কোথায়, তাদেরকে কে বলেছিল, তারা কোথায়, কেন তাকে মারতে হলো, সে প্রশ্নের উত্তর কোথায়, কেন, কোথায়, কি, কখন, এ প্রশ্ন কিন্তু সমাধান হলো না এইভাবে। এটা আমার মনে হচ্ছে যেন বিষয়টার সঙ্গে একটা লুকোচুরি খেলা খেলছে। এই লুকোচুরি খেলার জন্যই হাইড অ্যান্ড সিক গেম চলছে একটা। তার জন্যে কিন্তু আরও বেশি বেশি করে সন্দেহ বলুন, প্রশ্ন বলুন তৈরি হচ্ছে। তা ভালো, তোর ওসিকে গ্রেপ্তার করা দরকার। তো ওসি নির্দেশ দিয়ে থাকে, তাহলে ওসিকে গ্রেপ্তার করা দরকার। সবই যখন জেনে যাচ্ছে তখন আর বিচারকের অধীনে কেন তদন্ত হচ্ছে না? উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর তো ঘটনা এখানে ঘটে। এ বাংলায় আজ নয়, এ বাংলায় যুগ যুগ ধরে প্রশাসন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপায়, সরকার উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপায়। আমি করলাম দোষ, আরেকজন সাজা ভোগে, আরেকজন করলো দোষ, আমি সাজা ভুগি। এটা বাংলার প্রশাসনিক ত্রুটি, অদক্ষতা, অযোগ্যতার জন্যে এ বাংলায় এরকম আকছার ঘটনা আছে, আকছার ঘটনা আছে। তো সেই জন্যে আমরা চাইছি যে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত করা হোক। শুধু পুলিশের তদন্ত বিশ্বাসযোগ্য নয়। পুলিশকে বাংলার মানুষ সরকারি দলের তল্পিবাহক মনে করে।